ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের সাথে ভালোবাসা ভাগাভাগি করা, স্মৃতি আর জমে থাকা নানা গল্প। যাদের কাজে সকলে আন্দোলিত হয় বিনোদিত, কেমন কাটে তাদের ঈদ। আর তাদের মাঝে যারা ব্যক্তিজীবনে জুটি বেঁধে সার্থকভাবে চালিয়ে যাচ্ছেন সংসার, তাদের প্রতি যেন সকলের আগ্রহ থাকে একটু বেশি। প্রিয় দর্শক, ঈদকে ঘিরে শিল্পীদের ব্যস্ততা বাড়লেও তাদের নিজেদের জীবনে ঈদ উৎসবের আনন্দ কিভাবে ছড়িয়ে যায় তা জানতে আজ আড্ডা দেব তেমন তারকাদের সাথেই। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমন এক তারকা জুটিকে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ডিবিসি নিউজের ঈদ স্পেশাল আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আর যে তারকা জুটির কথা বলছিলাম, আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী যুগল অভিনেতা শাহেদ আলী এবং দীপা খন্দকার আছেন আমাদের সাথে। ঈদ মোবারক। কেমন কাটছে এবারের ঈদ? চমৎকার ভাইয়া। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, কুরবানি ঈদে তো রান্নাবান্নার একটা ব্যস্ততা থাকে আলাদা রকমের। দীপা আপুর স্পেশাল রেসিপি কি এবারের ঈদে? কোরবানির ঈদ মানে তো আসলে গরুর মাংসটাই মেইন খাবার থাকে, সবার আকর্ষণ ওটাকে ঘিরেই থাকে। আর বাকি সেগুলো তো নর্মাল সময়েও হয় বা রোজার ঈদেও হয়, মানে গরুর মাংসটাই মেইন। আচ্ছা, শাহেদ আলী ভাইয়া, দীপা আপুর হাতের কোন স্পেশাল রেসিপি ছাড়া ঈদ হয় না? যে গরুর মাংসের কথা বললো, গরুর মাংসের তো নানা পদ আছে, মানে গরুর মাংস তো কত ভাবে রান্না করা যায়। কোন স্পেশাল রেসিপি? যেটা করে নরমালি, যে ঝোল, আলু দিয়ে ঝোল দিয়ে, ওটা আলু দিয়ে ঝোল দিয়ে। মানে আমি করি চাইতে হচ্ছে, মানে সেটা তার ডিমান্ড, মানে সে ওটাই পছন্দ করে আর কি। নর্মালি দেখা যায় যে গরুর মাংস অন্য রকম ভাবে করলে, কোরমা টাইপের করলে তার ভালো লাগে না, বা শুধু একটু ভুনা করলে তখন তার মনে হয় যে একটু আলু দিলে ভালো হতো। মানে ঘুরে ফিরে ওই একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে গরুর মাংসটা তার খুব পছন্দ। যেহেতু তার পছন্দ সেজন্য সেটাই করা হয়। বেশি। আপনি কখনো মানে কুরবানি ঈদে গরুর মাংস রান্না বান্না কিছু করেছেন দীপা আপুর জন্য? না না, এই যেন সহজ স্বীকারোক্তি। না না না, কখনো ইচ্ছে করেনি যে প্রতিবার ঈদে তো আমাকে করে খাওয়ায়, আমি কোনোবার একটু অ্যাটেম্প নেই? মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে তখন অন্যান্য বিষয় নিয়ে এত ইনভলভমেন্ট থাকে, ইচ্ছাটা আসেনি। বাট আমার মনে হয় এখন আসা উচিত, মানে নেক্সট টাইম ট্রাই করব। আচ্ছা, আগামী কুরবানি ঈদে তাহলে একটা পসিবিলিটি আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা খোঁজ নেব যে আপনি কি করেছেন। আচ্ছা, ঈদের গল্প মানে শুরু হয়ে গেল, কারণ ঈদের সময়টাতে আমরা আছি। গত 27 মে দুজনের অ্যানিভার্সারি ছিল, 19 বছর হয়ে গেল। 2006 সালে বিয়ে হয়েছিল। কেমন কাটলো 19 বছর? 19 বছর তো অনেক রকম ভাবেই কাটলো আসলে। হয়তো সবার জীবনে এরকম ভাবেই কাটে, আমাদেরও সেরকমই। আনন্দ, ঝগড়া, মিসম্যানেজমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, তারপর মানিয়ে নেওয়ার চেষ্টা, তারপর বাচ্চাদের লাইফ, নিজেদের গোছানো কাজ, সব কিছু মিলেই আসলে 19 বছর। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে 19 বছর হয়ে গেল, কিভাবে সম্ভব হলো এত এত তাড়াতাড়ি, এত দিন, মানে এতগুলো বছর যে কেটে গেল, কিভাবে এত দ্রুত চলে গেল, এরকম মনে হয়। ভাইয়া? হ্যাঁ, মানে পুরোটাই যে খুব আনন্দদায়ক বলার কোনো অবকাশ নেই। অনেক বিব্রতকর, তিক্তকর অনেক সিচুয়েশনের মধ্যে দিয়েও যেতে হয়েছে। আর সব কিছুই যে খুব, আমার তরফ থেকে বলবো যে ভালো ফিলিং দিতে পেরেছি বলবো না। অনেক সময় অনিচ্ছাকৃত হলেও কিছু কিছু হয়তো তিক্তকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। বাট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, ইট ইজ ভালো, মানে এটা সুন্দর ছিল, ভালো মন্দে মিশানো, পার্ট অফ লাইফ। হ্যাঁ, সংসার মানে তো টক ঝাল মিষ্টি সবকিছু মিলিয়েই থাকবে এক্সপেরিয়েন্স, তাই না? আচ্ছা, এই যে 19 বছরের গল্প শুনছি, এখন আমি আবার একটু ঈদের গল্পে চলে যাব। দুজনের জীবনে মোস্ট মেমোরেবল ঈদ কোনটা? আমার জন্য প্রথম, বিয়ের পর প্রথম ঈদ। কেমন ছিল তখন? খুবই বাজে ছিল। কেন? আমার জন্য তাই। মানে রিয়েলিটি হচ্ছে যে আসলে মানুষ না, আমাদের যদি সত্যিকার অর্থে মেমোরি খুঁড়তে যাই, দেখবেন সবার দুঃখের মেমোরিটা বেশি মনে থাকে। আনন্দটা আমরা অনেক সহজে ভুলে যাই। আনন্দটা মনে হয় যে এটা তো জীবনের একটা অংশ, এটা তো মানে আমরা গ্র্যান্টেড নিয়ে নেই, এটা তো সহজেই হয়েছে। বাট তিক্তকর যে কোনো কিছু হয়তো মেমোরিতে থেকে যায়। আচ্ছা, একটু শুনি না, প্রথম ঈদে কি হয়েছিল, কি এমন হয়েছিল? প্রথম ঈদ
ছিল হচ্ছে তখনও আমাদের রিসেপশন হয়নি, আমাদের জাস্ট আক্ট হয়েছে, তারপরে একটা ঈদ। তো ও তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতো গিয়াসউদ্দিন সেলিমের। তো আমি ডিসাইড করলাম আমার ফার্স্ট ঈদ আমি ওর সাথে করতে চাই, ঈদটা ওর বাসায় থেকে ঈদটা করতে চাই। তো আমি মোটামুটি ব্যাগ ট্যাগ গুছিয়ে ওদের বাসায় গেছি। তার আগে আমি 2-1 বার গেছি ওদের বাসায়। মানে পুরান ঢাকায়? না না, ধানমন্ডিতে। ধানমন্ডিতে। তো আমরা তখন স্কাটানে ছিলাম, ওরা ধানমন্ডিতে। তো স্কাটান থেকে আমি তখন ঈদের আগের দিন গেলাম ওদের বাড়িতে, তারপর মেহেদি লাগাতে গেলাম। কিন্তু ও হচ্ছে যেহেতু গিয়াসউদ্দিন সেলিমের কাজ করতো, তো গিয়াসউদ্দিন সেলিমের নাটক, ঈদে একটা নাটক থাকতো, ও সেটার এডিটিংয়ে আছে আর কি। তো আমি যে গেছি ও জানে, মানে ওকে আমি জানিয়েছি যে আমি ওই বাসায় ঈদ করবো, গেছি। তো ওয়েট করছি ওর জন্য ও আসবে। তারপর মেহেদি লাগাতে গেছি যেহেতু প্রথম ঈদ। তারপর ওয়েট করছি, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাত 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 4টা হয়ে গেল, মানে ঈদ চলে এলো, 12টা বেজে গেছে মানে তো ঈদ ঈদের আগে রাত চলে আসলো। একটা সময় ওর ফোন বন্ধ হয়ে গেল, তারপরে পরের দিন সকাল হয়ে গেল, তারপরে ও আসলো না। তারপরে সে তো এলো না কেন এলো না জানি। তারপরে আমার খুবই মন খারাপ হলো, আমি অনেক কান্নাকাটি করলাম। ঈদের দিন, তার মানে ঈদের দিন সকালটা। তারপরে সকাল খুব সম্ভবত আমি 9টা-10টার দিকে আমি আমাদের বাসায় ফিরে চলে আসলাম, যেহেতু ও আসেনি। তারপরে ওই দিন ফিরেছে দুপুরবেলা আর কি। রিয়েলিটি আমার তরফ থেকে হচ্ছে যে আমি তো ধরেন এই বিয়ের আগ পর্যন্ত, মানে বিয়ে যেই সময় হয়েছে তার আগ পর্যন্ত তুমি প্রফেশনাল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কার সাথে করছি কি করছি সেটা প্রশ্ন না। তো অ্যাজ এ প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের আসলে ঈদ বলে কোনো কিছু নাই। তো দেখা যায় বেশিরভাগ সময়ে ঈদের আগে মানে চান রাত বা ওই পর্যন্ত কাজ চলতে থাকে। ঈদের সময় 4টা-5টা প্রজেক্টও অন এয়ার হয়েছে, এমনও হয়েছে। তো দেখা গেছে বেশ মানে তার আগ পর্যন্ত যতগুলি ঈদ আমি পার করেছি সবগুলোতে আমাকে সামহাও ওই ঈদের ধরেন 10 দিন 12 দিন আগে থেকে নিয়ে পুরোটা টাইম এডিটিং প্যানেলেই থাকতে হতো, কারণ ওইটা পুরোপুরি ফাইন টিউন করে আমাকেই জমা দিতে হতো চ্যানেলে। ওইটা আমার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করতো, কিন্তু কোয়ালিটিটা যে এটা এমন না যে তখন সে ডিরেক্টর দেখতেন বা কিছু। এটা আমি যেভাবে কাজ করতাম যেভাবে, সেটা এখন ডিরেক্টর রেসপন্সিবিলিটি অনেক কম থাকতো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনি এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছেন। না, ট্যাকেল দেওয়া না, আমি রিয়েলিটি বলছি যে আমার কাছে তো তখন আসলে আমার কাছে তখন ব্যাপারটা এমন না যে আমার কাছে বিয়ের পরে যে আলাদাভাবে সময় দিতে হবে এই জিনিসটা আমি অনেক পরে বুঝেছি। ইম্পর্টেন্স দেয়া এই তার আগ ব্যাপারটা পর্যন্ত আমি ওইটাই ইউজ টু, যে আমি তো ঈদের সময় কাজ করি, এবারও কাজ করব। তো কাজ করতে যে ওর রেসপন্সিবল, ও যেভাবে করে কমিউনিকেট করছে, তখন আমার মানে ওই কাজ করতে মানে করতে এইটাকে গুরুত্ব যে দিতে হয় এইটাই ওর মাথার মধ্যে ছিল না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল যে আমি আরো একটু বেশি হার্ট হওয়ার কারণ হচ্ছে 27 নম্বর পার্সোনায় আমি পার্লারে গেছি। পার্লারে ঢুকবো তখন তার যে ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম, উনি আমাদের তো ইসলাম ধর্মে উকিল বাবা একটা ব্যাপার থাকে, উনি আমাদের বিয়ের উকিলও ছিলেন। দেখি ওনার নাটকে ও ইয়ে করছে, আর উনি ওই ভদ্রলোক তার ওয়াইফ নিয়ে এসে নিচে নান্দোস ছিল, নন্দন ছিল, নন্দনে বাজার টাজার করছে, ঈদের বাজার করছে, তার ওয়াইফ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসে বাজার টাজার করছে। মানে তখন আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি এটা তো ওনার নাটক, বা ওনার উপর মানে ওনারই তো ক্যারিয়ার, ওটা ওর তো আসলে মানে খুব বেশি লাভ হবে না ওখানে। ব্যাপারটা এরকম না, লাভের না, রেসপন্সিবিলিটির কথা যদি বলেন তাহলে আসলে তখন আর তার কিছু করার নাই। কিন্তু তখন যা করার আমার এবং এডিটরের করার কাজ। মানে যদি আপনি প্রপারলি প্রফেশনাল হন কাজটাতে, আপনার যদি হয় না আমি ঠিক আছে কাজ করলাম, টাকা পেয়ে গেছি, আমার ডিউটি শেষ, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি 19 বছর আগের ঘটনা। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমাকে কিন্তু আসলে ওটা শেষ করে ওই দুপুরবেলা যে আমি গিয়েছি ওইটা চ্যানেলে জমা দিয়ে তারপরে ফিরতে হয়েছে। ওটা জমা দেওয়ার পরে ওটা অন এয়ার হয়েছে। মানে দীপাপুর জায়গায় দীপাপু ঠিক, অভিমানটা জমাটা খুবই স্বাভাবিক, আপনার জায়গায় আপনিও ঠিক। আর এটা 19 বছর আগে কথা, এটা নিয়ে আমরা আর ঘাটাঘাটি করছি না, এটা ওখানেই সলভ হয়ে গেছে। আচ্ছা, আপনার সবথেকে মেমোরেবল ঈদ কোনটা? বিয়ের পর অবশ্যই দীপাপুর সাথে। আমার কাছে আসলে মেমোরেবল ঈদ যদি রিয়েলি বলেন, আমার ছেলে জন্ম নেওয়ার পরে যে ঈদটা হয়েছিল, ও আসার পরে, সেটা আমার সবচেয়ে মেমোরেবল এখন পর্যন্ত। যে ও একটা মানুষ নতুন আমার জীবনে এসেছে এবং সে আমার ঈদের পার্ট।
ওই ওই মেমোরিটা আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। অবশ্যই। আচ্ছা, এই 19 বছরের জার্নিতে তো অনেক প্রেশাস মোমেন্ট আছে, যে কোনো একটি প্রেশাস মোমেন্ট খুব মানে আনন্দ লাগে যেটাতে, বা ভালো লাগার একটা অনুভূতি দেয়, থাকে না যে কিছু ঘটনা মনে পড়লে আমরা নিজেরা একটু মুচকে হাসি? মানুষ মূলত কিন্তু নেগেটিভ, আবারও বললাম যে মানুষ আসলে বিটার মেমোরিজটা মনে রাখতে চায় এটা বেশি। তো মানুষের স্বভাবগত দুঃখবিলাসী, বৈশিষ্ট্য, যে কেউ আমার জন্য 10 বার করলে যদি একবার না করে আমি সেটাই মনে রাখি, এটা মানুষের না। আর বৈশিষ্ট্য। তার চেয়ে বড় কথা যেটা হয় কি, আমরা তো আনন্দটা পেতে চাই, আর আনন্দ যখন পাই তখন আমরা মনে করি যে হ্যাঁ, এটা তো আমি পেতে চেয়েছি, এটা আমি পেয়েছি। কিন্তু যেটা আমি পেতে চাই না সেটা জোর করে আমার লাইফে ঢুকে যায়, স্বাভাবিকভাবে ওটা তখন আমাকে মানে ওই বিটার মোমেন্টগুলোই তখন আমার ভেতরে থেকে যায়, বা যে কোনো মানুষের ভেতরেই থেকে যায় যে এটা তো আমি চাইনি, এটা কেন এলো আমার লাইফে, এই জন্য ভাবাই বারবার আমাদেরকে। আচ্ছা, খুব সুন্দর একটা মুহূর্ত এই 19 বছরের জার্নি। 19 বছরের সুন্দর মোমেন্ট বলতে গেলে তো ডেফিনেটলি বাচ্চাদের জন্ম বা বাচ্চাদের বেড়ে ওঠা। জন্মটাই সবচেয়ে বেশি আনন্দদায়ক আমার কাছে মনে হয়, যে আমার ছেলের সাথে টাইম, বা তারপরে যখন আমাদের মেয়ে হলো, এই মেমোরিজগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সেম। আমার মানে এরকম অনেক মেমোরি আছে যে যখন ধরেন ছেলে আসলো, মেয়ে আসলো, ওদের সাথে যখন ঈদগুলি কাটানো শুরু করলাম, তখন তো আসলে নিজের চাইল্ডহুডের সাথে এক ধরনের প্রতিস্থাপন করেছিলাম মেমোরি। তো ওদের সাথে যে সময়গুলো কাটাই, এখনও কাটাই, তো আসলে ওদের মাধ্যমে আমি আমার নিজের চাইল্ডহুডটাও জার্নি করে আসি। সো ওই কোম্পানিতে আমি আসলে আমার ওই পুরনো আনন্দদায়ক সব কিছুকেই নতুন করে আবার ইনভেন্ট করতে পারি। ওকে। আর তার চেয়ে ব্যাপার হয় কি, যে ওদের জন্য হয় না যে ওদের আনন্দটা তো অনেক বেশি এখন, ঈদের আনন্দটা ওরা ওয়েট করে, ঈদ আসবে, এই করবে, ওইটা করবে। সো ওদের এই আনন্দগুলো দেখাটাই আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি আনন্দের। আচ্ছা দীপা আপু, আমরা তো মানে এই যে সংসার জীবনের গল্প শুনছিলাম, সংসার জীবন শুরুর আগের গল্পটা, বিয়ের গল্পে চলে যাব। আমরা এটা সবাই জানি যে প্রেম করার সময় হয়নি দুজনের, ফোনে একটু একটু কথা হয়েছিল, সেই সময়টা থেকে একটু ঘুরে আসতে চাই, যে এখনো বিয়ে হয়নি দীপা খন্দকার এবং শাহেদ আলীর, সেই সময়টা। সেটা তো খুবই শর্ট একটা সময়, সবকিছু মিলে আমরা 6-7 দিনের মতো কথা বলেছি। আমাদের পরিচয়ের জাস্ট ফোনে দেখাও হয়নি? দেখা হয়েছে একদিন বা 2 দিন দেখা। এটা কি টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না না, আমাদেরই ডিসিশন ছিল, মানে আমাদের পরিচয়ের পরে আমরা এই ডিসিশন নিয়েছিলাম। প্রথম দেখা থেকে তাহলে আমি শুরু করতে চাই। প্রথম দেখা বলতে হচ্ছে, যদি বিয়ের আগের প্রথম দেখা মনে করি, সেটা হচ্ছে বিয়ের জাস্ট 10 দিন আগে আমরা একটা শুটিং, একটা নাটক করেছিলাম একসাথে, নাটক করা হয়েছিল। তার আগে অবশ্য আমি বা ও আমাকে দেখা বা আমি ওকে দেখা বলতে, ও যেহেতু প্রাচ্যনাট করে এবং অনেক আগে থেকেই করতো, আর আমিও তখন প্রাচ্যনাট স্কুলে মানে অ্যাক্টিং স্কুলে ঢুকেছিলাম, তখন দেখেছি, মানে ওটা র্যান্ডম দেখা আর কি। আর তারপরে অনেক বছর পর, সেটা হচ্ছে 99-এ, যখন 99 আর 2000-এ এরকম অ্যাক্টিং স্কুলে। আর তারপরে তো 2006-এ যখন আমাদের বিয়ে হয়, বিয়ের জাস্ট 10 দিন আগে আমরা একটা শুট করেছিলাম। তার মানে 10 দিন আগে আপনারা জানতেন না যে 10 দিন পরে 19 বছর শুরু হতে যাচ্ছে? না, একদমই জানতাম না। আচ্ছা, সেদিনই কি লাভ এট ফার্স্ট সাইট হলো নাকি, মানে ফার্স্ট সাইট তো না, আগেই দেখা হয়েছিল, ফিলিংটা বোধহয় তখন শুরু হলো? হ্যাঁ, ওরকমই আর কি। আচ্ছা, এই গল্পটা আমি একটু বিশদ করে শুনবো, একটা ব্রেক থেকে ঘুরে আসি তারপরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের জুটি শাহেদ আলী এবং দীপা খন্দকার। ওয়েলকাম ব্যাক। তো দর্শকদেরকে বলি, এখন আমরা আছি 2006 সালে এই প্রিয় জুটির বিয়ের ঠিক 10 দিন আগে একটি শুটিং সেটে। তো কি হচ্ছে সেখানে? প্রথম দিন শুট করলাম, ওদের বাড়িতেই শুটটা ছিল, ওদের বাসা ধানমন্ডির বাসায়। প্রথম দিন শুট ধানমন্ডির বাসা ছিল না, প্রথম দিন শুট ছিল উত্তরায় একটা শুটিং হাউসে, পরে শুট করেছি ধানমন্ডির বাসায়। তাই কি, নাকি সেকেন্ড ডেতে শুট করেছি? না, আমি ফার্স্ট টাইম অভিনয় করে ধানমন্ডিতে শুট করেছি, শুট করেছি প্রথম দিন, কিন্তু সেটা বাসায় না,
শুট করে আমরা যে উত্তরায় পার্কে শুট করে বাসায় শুট করেছি ওই দিন। পরের দিন আমরা উত্তরায় শুট করেছি এবং আমাদের লেট নাইট হয়ে গেছিল ওই একটা সিন করতে করতে। হ্যাঁ পরের দিন ওইটা বাসায় সেকেন্ড করলাম না ডেতে। পরের দিন বাসায় করলাম না না না, পরের দিনই আমরা উত্তরায় শুট করেছি। আমার তো প্রথম দিন হচ্ছে আমরা পার্কে শুট করে তারপরে বাসায় শুট করেছিলাম, মানে সকালে পার্কে একটুখানি শুট ছিল, তারপরে সন্ধ্যাবেলা বাসায় শুট ছিল। আচ্ছা আর সেকেন্ড ডেতে আমরা আফটার লাঞ্চ থেকে একদম রাত পর্যন্ত উত্তরায় একটা হাউসে শুট করেছিলাম। আমার যেন মনে হচ্ছে উল্টা, যাই হোক যেটাই হোক। তো যাই হোক সেকেন্ড ডেতে যেটা হলো শুট করলাম, শুট শেষে মানে প্রথম দিন তো ওদের পার্কে যে শুটটা ছিল খুবই নর্মাল আমরা শুট করলাম। তারপর ওদের বাসায় তখন ওদের বাসার মানুষদের সাথে পরিচয় হওয়া, শুধু আমার শাশুড়ি উনি বাসায় ছিলেন না, আমার শ্বশুর ছিলেন, ওর বোনরা ছিলেন, তো সবার সাথে মানে তখন ওনাদের পরিচয়। বাসায় বলতে কি মানে ওনাদের বাসায় শুটিং হচ্ছিল? না না, আমাদের সামহাও লোকেশন একটা দরকার ছিল আচ্ছা যেটার সাথে আমাদের বাসাটা মিলে যায় ওকে, ওই শুটের জন্য। সেই জন্য আপনি আপনার মানে বাসায় বিষয়টা ওনাদের- এরকমই থাকতো তখন, ওর ডিরেক্টর এবং ও মিলে ওদের বিষয়গুলো এমনই হতো যে ও বাসায় এই পরিমাণে অত্যাচার করতে অভ্যস্ত আর কি, যে কোন লোকেশন লাগবে তা আমার বাসা পাচ্ছি না, আমার বাসায় না, করে। আমার আচ্ছা, বাসায় আরো আমি- একটা ব্যাপার আছে দীপাপু, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সেদিন যে তার মায়ের সাথে মানে শাশুড়ির সাথে দীপা খন্দকারের শাশুড়ি দেখা ছাড়া না, হবে, শাশুড়ি ছাড়া বাকি সবার সাথে। ও শাশুড়ি ছাড়া বাকি বাকি সবার সবার সাথে, সাথে, হ্যাঁ, তো সেই দেখাটা যে হবে সেটা তো নসিবে ছিল, হ্যাঁ, তো সেটাই ওখান থেকে হতে শুরু পারে। হবে। এবং এমন না যে ব্যাপারটা আমি আরো শুটিং বাসায় করেছি তা কিন্তু না, আমার বাসায় অনেক অ্যাক্ট্রেস গেছে শুটিং পারপাস অথবা শুটিং পারপাস ছাড়াও, এমন না কিন্তু, খুব বেশি না, দু একজন গেছে বন্ধু বন্ধু হিসাবে গেছেন দু একজন, কিন্তু এর আগে শুটিং ওরিয়েন্টেড কারো যাওয়া একদমই ঘটেনি। ওকে, তারপর কি হলো? তখন প্রথম দিন শুট টুট করলাম, ওদের বাসা থেকে নাস্তা টাস্তা খাওয়ালো, তো নর্মাল কথাবার্তা। তারপরে পরের দিন সেকেন্ড ডেতে যখন শুট করলাম, শুট শেষে একটা সিন করতে আমাদের অনেক রাত হয়ে গেছিল আর কি। ওই সিনটা কোনোভাবেই ঠিক করে হচ্ছিল না, ও কো আর্টিস্ট ছিল, আমরা দুজনই মানে আর্টিস্ট ছিলাম ওখানে উত্তরা একটা হাউসে। তো শুট শেষে ও আমাকে জাস্ট বিদায় গাড়িতে উঠে ও বোধহয় নেমেছিল নিচে, আমাকে বাই বলতে এরকম কিছু একটা নামিয়ে দিল, চলে আসলাম। চলে আসার পরে তখন আর কি এমন একটা ব্যাপার ছিল যে বিয়ে আমাদের সময়, মানে এখন তো আর্টিস্টদের দেখি সবাই 30-35 বছর বয়সে বিয়ে করে, কোনো বিষয় না, মানে মোটামুটি আমার জীবনে 23 থেকে জীবন হেল হয়ে যাচ্ছিল যে বিয়ে 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 করতে হবে এরকম একটা ব্যাপার। তো তখন হচ্ছে বিয়ে করব এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে রাতে ওই দিন আমাদের বাসায় জেনারেটর ছিল না, স্কাটানের যে বাসায়, তো কারেন্ট চলে গেছে, গরম, যখনই ঘুমাই আমার খালি ওই শুটিংয়ের সিনটা চোখের সামনে আসছে আর কি। তো সারা রাত এরকম যখনই ঘুমটা আসে, গরমের মধ্যে ঘুমাতেও পারছি না, আবার চোখটা লেগে আসলেই শুটিংয়ের বিষয়টা মাথায় আসছে। তো পরের দিন সেলিম ভাই আমাকে ফোন করে বলছে যে ওনার সাথে এর আগে আমার অনেকবারই উনি আমাকে কাজের জন্য বলেছে, কিন্তু সামহাও করা হয়নি। তো এই কাজটা করার পরে তো উনি বললো যে ফোন দিয়েছে যে কেমন লাগলো আমাদের সাথে কাজ করতে। তখন না জাস্ট কথার ছলে আমি বলছি যে আরে আপনার হিরো তো আমাকে ঘুমাতেই দেয় নাই কালকে, আমি তো ঘুমাতেই পারি নাই সারা রাত। তো উনি আবার ফাজলামি করছে যে প্রেমে পড়ে গেছো নাকি, বিয়ে করবা? তা আমি বলছি হ্যাঁ করা যায়। তো বলছে সত্যি করে বলো, তুমি বললে আমি কিন্তু ওকে বলে দিব। আমি বলছি হ্যাঁ বলেন। তারপর আবার ওকে এটা বলছে, বলার পরে তো ও আবার আমাকে মোটামুটি ঝাড়ি টাড়ি দেওয়ার জন্য ফোন করছে যে হ্যাঁ আপনি এরকম কেন বলছেন এসব। তো যখন ফোনে বলছে তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, মানে আমি আসলেই এতটা ফানও করি নাই যে ফান করেই বলা, বিষয়টা এরকম না, মানে বলতে বলতেই হয় না যে জিনিসটা আসলে সিরিয়াসলি আমিও ভাবছি সিরিয়াসলি, বা ও কথা বলতে বলতে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এরকমই হয়ে গেছে আর কি। তারপর সেলিম ভাই যেমন বলছিল যে আমি কিন্তু ওর বাবা মাকে বলবো, তা আমি হ্যাঁ বলেন, অসুবিধা নাই। তারপরে মানে আবার আমার শ্বশুর শাশুড়িকে বলেছে, আর এর আগে ওর ভাই বোনেরও বিয়ে হয়ে গেছে, মানে ওর বাসা থেকে ও বিয়েই করছিল না এরকম একটা ব্যাপার। তারপর ছোট ভাই বোনের বিয়ে। তারপর ওনারাও মানে অনেক পজিটিভ ছিলেন
যে আচ্ছা ঠিক আছে ও যদি বিয়ে করতে চায়, বা আমাদের বাসায় এরকম ছিল যে আমি যেহেতু বিয়ে করছি না, আমি বিয়ে করতে চাচ্ছি বা বিয়ে করব বলেছি, তার মানে তো ওকে ফাইন। তার মানে দীপাপুর সাইড থেকে ওই ফিলিংটা সে নিজে বুঝতে পেরেছে যখন ওই যে ঘুমের মধ্যে মানে ঘুম যখনই আসে ওই সিনটা মনে পড়ছে তখন আপনি ফিল করেছেন যে কিছু একটা হচ্ছে। তো আপনি কখন এই ফিলিংটার মধ্যে দিয়ে গেলেন যে হ্যাঁ তার প্রতি একটা দুর্বলতা বা ভালো লাগা? মানে দীপার বলা ইয়ার সাথে একটু আমার ডিফার করব আমি, মানে আমার এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে একটু ডিফার করব কি কারণে, যে আমার যেটা হয়েছে দীপা বলছিল যে নামিয়ে দিয়েছে, আমি নামিয়ে দেইনি। নামিয়ে দেইনি মিনস আমার হয় কি ইউজুয়ালি যেটা হয়, আমি অ্যাক্টর যারা মানে আমি যখন যে প্রোডাকশনে এডি হিসাবে কাজ করতাম তাদেরকে বিদায় দিয়ে দিতাম, ইউজুয়ালি দিতাম। কিন্তু দীপার ক্ষেত্রে দীপাকে দিতে পারিনি, মানে আমি কোনো একটা কাজে উপরে বিজি রয়েছি, ওই সময় দীপা নেমে গেছে, আমি বিদায় দিতে নামছি, আমি জানছি যে দীপা নেমে গেছে, বিদায় দিব, নেমে যে বাই গাড়ির সামনে, তো এসে দেখি গাড়িটা ছেড়ে দিছে, গাড়িটা চলে গেছে। তো গাড়িটা চলে যাওয়ার পর আমার একটু খারাপ লেগেছে, হ্যাঁ আমি এরকম একটা কাজ করলাম। আর আমার ওইভাবে আসলে ওর সাথে যেটা ছিল খুব রোমান্টিক সিন ছিল, ওটা প্রচন্ড রোমান্টিক সিন, ওই সিনটাই কিন্তু আমি আসলে ওইভাবে খুব রোমান্টিক ইয়ে করি নাই ওর সাথে অভিনয়ের সময়, আমার মনে হচ্ছে আমি রিয়েলি করেছি, অ্যাজ ইফ ইট ইজ রিয়েল, এভাবে জিনিসটা ঘটেছে। এবং তখন ও চলে যাওয়ার পর আমার একটু ফিলিং হলো, লাগতে শুরু করলো যে আমি সবসময় বলি, আজকে বলতে পারলাম না, মানে কখনো ঘটে নেই আমার যে আমি ধরেন কোনো আর্টিস্টকে বিদায় দিব, উনি বাই সময় বাই, অনেক তখনকার বিখ্যাত আর্টিস্ট আছে, উনি না যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম যে ঠিক আছে যান, কারণ আমার কাছে আমার আর্টিস্টরা আসলে সবচেয়ে বড় পূজনীয় ব্যক্তি। আমি যখন ডিরেকশনে কাজ করতাম সেই সময়, তো উনি চলে যাওয়ার পরে আমার একটু খারাপ লাগা শুরু হয়, এবং আমি মাঝে মাঝেই মনে পড়তে থাকে আমার ওই সিকোয়েন্সেরই ইয়েতে পরে, এমন না ঘুমে আমার সমস্যা হয়নি বা স্বপ্নে আসছে বা কিছু রকম ঘটেনি, বাট আমার হতো একটা মোমেন্ট আছে পারফরমেন্স করতে করতে দীপ একটা লুক দেয়, ওই লুকটা আমার কাছে অনেক জেনুইন লুক মনে হয়েছিল, ওইটা মনে হয়নি যে ওইটা অভিনয়। হ্যাঁ, ওই লুকটা আমার এখন আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়ের মাঝে দেখি, হঠাৎ হঠাৎ তাকালে ওদের ওই লুকটা, আমি দীপাকে প্রথম যে ওই পারফরমেন্সের সময় যে লুকটা দিয়েছিল ওই লুকটা ওদের মধ্যে আমি দেখতে পাই, ওই তাকানোটা, তখন একটু নিজে ফিল করি যেন ওই লুকটা বুঝতে পারাটা আমার হয়তো অনেক প্রপার টাইমে ছিল, যেটা আসলে এখন আমার ছেলেমেয়ের মধ্যে আমি দেখতে পাই আর কি। যে কারণে বলছি যে আমার আসলে খুব রোমান্টিসিজম ব্যাপারটা এরকম ছিল না। যখন সেলিম ভাই আমাকে বললেন যে ও তো আমাকে বিয়ে করতে চায়, আমি প্রেমে পড়েছে বা কিছু, তখন আমার খুব একটু রাগী হয়েছে, যেটা মানুষজনের কাছে বলে বেড়ানোর কি আছে যদি এমন ঘটেও থাকে। আর আমি তখন আসলে সচেতনভাবে একটু ইয়ে করতাম। আচ্ছা, আর তারপর কি হলো? এই যে মানে এই ভালো লাগাটা তো বোঝা গেল, তারপরে এটা এগুলো কিভাবে 10 দিনের মধ্যে? তারপর ওই যে ও আমাকে ঝাড়ি টাড়ি দেওয়ার জন্য যে ফোন করলো রাতের বেলা, তখন দেখা গেল যে আমরা সারা রাত কথা বললাম। ফোন করার মানে ঝগড়ার কথা ছিল কিন্তু সেটা প্রেম হয়ে গেল। মানে ওকে খুব চার্জ করার জন্য ফোন দিয়েছি যে এই কেন, এটা মনের মধ্যে তো ভালো লাগাটা ছিল, তাহলে আবার এত চার্জ করার কি? আমার খুব রাগী ছিল তখন, আসলে মনে হয় একটু রাগী ছিল। তারপরে কথা বলতে বলতে দেখি যে না, কথা বলতে ওর সাথে মনে হচ্ছে যে ও মানে আমি হয়তো বা ওকে মানে নিজের অজান্তেই খুঁজছি। কথা বলতে বলতে একটা টাইম আমার মনে হয় তো অন্যরকম করে কথা বলে, ঠিক ইউজুয়াল মানুষদের মতো না, যেমন আশেপাশে দেখতে পাই। ওর কথার মধ্যে প্রিটেন্ড কম ছিল হয়তো, বা এগুলা ছিল। আর সকল যে সবচেয়ে বড় ইয়ে ছিল যে ধরেন যেটা থাকে যে নায়িকাদের এক ধরনের লাস্যময়িতা থাকে, এক ধরনের স্টাইল থাকে, সেগুলোর বাইরে ছিল, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আচ্ছা, মানে খুব আপন আপন একটা ফিলিং। হ্যাঁ, ওইটা কথা বলতে বলতে একটা পর্যায়ে এরকম ফিল হয়েছে, এবং যে কারণে সকাল হয়ে গেছে, আমি এত কথা ফোনে বলতাম। আচ্ছা, আমরা আরো গল্প শুনবো, একটা বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ। নিয়ে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য, আর আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী যুগল শাহেদ আলী এবং দীপা খন্দকার আছেন আমাদের সাথে। ওয়েলকাম ব্যাক। আমরা সেই মানে প্রেমের একটু ফেজটা শুনলাম যে কিভাবে দুজনের প্রতি ভালোবাসা এলো। এখন আবার আমরা সংসার জীবনে ফিরে আসি। দুজনের মধ্যে ঝগড়ুটে বেশি কে? আমি দুজনই বলছে আমি। ঝগড়া শুরু করে কে? কার জন্য ঝগড়া লাগে?
আমি মানে ঝগড়া তো আসলে যে কারণটা উনি আমার জন্য আচ্ছা ম্যাসাকার গুলো ভাইয়াই করে তার মানে কারণ আমি তো ঝাড়িটা আগে খাই, বুঝতে পারি যে আমারই হয়তো কিছু একটা করছে। মানে কিছু একটা করেছে, কি যে করেছে সেটা মনে হয় বুঝতে পারে না, সেটা কিছু তো একটা মানে করেছে। মানে পরে সবকিছু বুঝতে পারি। তো তার কাছে মনে হয় যে এটা এমন কি বিষয়, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা একটু ঝগড়ার গল্প শুনি, কোন একটা পার্টিকুলার ঝগড়া যেটা এই যে সবথেকে সকালে যেমন ঝগড়া হচ্ছিল সেটা হচ্ছে কি নিয়ে? যেমন ও হয় কি নিজে ধরেন একটা ওর প্রয়োজনীয় জিনিস এখানে থাকে, এখান থেকে ও নিয়ে ওইখানে বসে বসে ওইটা কিছু একটা করবে, করে টোরে ওইখানে ফেলে রেখে তারপরে ও ঘুমাতে চলে যাবে বা বাইরে গেলে বাইরে চলে যাবে। তো বাসায় যে মেয়েডরা আছে তারা যদি ওখান থেকে গুছিয়ে এটা এই ড্রয়ারে ফেরত নিয়ে আসে, ও এসে বলবে এই আমি এখানে রেখেছিলাম কোথায় গেল। অথবা যদি ও এখানে ফেরত না নিয়ে আসে, ওইটা ওখানেই থাকে, ও ওই দিন এসে এই ড্রয়ারে খুঁজবে আমার এটা এখানে ছিল কোথায় গেল। মানে দুইটাই কিন্তু ও নিজে করছে, ও এখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ফিরে আনলেও দোষ, না আনলেও দোষ। মানে বিষয়টা হয়ে যায় এরকম আর কি। তারপরে চিৎকারটা কে করে ওঠে? ডেফিনেটলি ও চিৎকার করে উঠবে, কোথায়, হ্যাঁ আমার জিনিস কেন ধরবে, কেন এই করবে, আমার কোনো জায়গা নাই, আমি কোথাও রাখতে পারছি না। হ্যাঁ, ওর কোনো মানে ওর চাহিদা আর কি, জীবনের চাহিদা হচ্ছে ওর জিনিসগুলো সব এরকম চোখের সামনে ছড়ানো ছিটানো থাকবে, ও জাস্ট তাকাবে আর পেয়ে যাবে এরকম আর কি। আচ্ছা আমার কোনো জায়গা নেই, এইটা শুনেই আমার একটু ওয়ার্ড্রপের কথা মনে পড়লো, যে ওয়ার্ড্রপ কতগুলো দীপা আপুর দখলে, কতগুলো শাহেদ ভাই ম্যাক্সিমাম ওর দখলে। এটা তো উল্টো। হ্যাঁ আমাদের বাসায় উল্টো, তারপরে ওর কোনো জায়গা নাই আমার বাসায়। না ব্যাপারটা যেভাবে ও বলতেছে সেভাবে সত্য না, কারণ ওটা মানে আমার মেয়ের রুমের মেয়ের আলমারির এতটুকু জায়গা শুধু মেয়ের, বাকি সব ওর। মেয়ের একটা খেলনা রাখার একটা বক্স এত বড়, সেটা এখন যেহেতু মেয়েটা এখন 10 বছর হয়ে গেছে অলমোস্ট, খেলনা টেলনা সব ফেলে দিয়েছে, ওরা তো আর ওইভাবে খেলে না, ওটার ভেতরে সব জিনিস ওর। তারপরে হচ্ছে আমাদের বেডরুমে একটা আলমিরার পুরো অর্ধেকটা ওর। আমাদের ওয়াশরুমে একটা আলমিরা আছে যেটার 1.5 ভাগ ওর। কি হচ্ছে এগুলো, মানে কি হচ্ছে? না মানে উল্টো ব্যাপারটা হয়ে গেল এরকম না, এটা। ব্যাপারটা হচ্ছে যে ধরেন ও তো ব্যাপারটা কিরকম তাহলে? ও যে কাপড়গুলা পরে, হ্যাঁ যে কাপড়ের কথাই যদি বলি, সেটা একটা সার্টেন টাইমের পরে পরে ও ফেলে যায়। কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে হয় কি যে কিছু ফেলবে না, ড্রেসটা যেটা পরি সেটা কোনো না কোনো সময় কস্টিউম আকারে ইউজ করতে হয়, কোনো না কোনো সময় যদি হয় লাগে, হয় অনেক সময় হয়, সো এটা রেখে দিতে হবে। আমার কস্টিউমগুলো আমার মনে হয় না এটা রেখে দিব, এটা যেটা কস্টিউম হিসেবে আর নতুন তো আসতেই থাকে, যেগুলো পুরাগুলো বাদ। আমার আসলে বাদ জিনিস একটু ফেলাতে আপত্তি আছে, ধরেন অনেক সময় হয় জীর্ণ পোশাকও লাগে, তো অনেক ক্যারেক্টারের জন্য ও হয়তো মেয়েদের ক্ষেত্রে লাগে না, একটা একটু পুরান টাইপের শাড়ি পরলেই হয়ে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে জীর্ণতা বোঝাতে অনেক ধরেন আসলেই পুরান লাগে হয়তো বা, তখন এরকম কিছু কিছু জিনিস আমার থাকে। তাহলে ম্যানেজমেন্টের সলিউশনটা কি? এটা এখানে না করি, উনি জানতে চেয়েছেন উত্তরটা দিয়ে আমরা ম্যানেজমেন্টের সলিউশন না দিই। উনি যদি এই কোশ্চেনটা করে, উনি যদি এই কোশ্চেনটা করে, কি ভাইয়া তাহলে আপনাকে কাজ করায় তাহলে বলবো যে সলিউশনটা আমরা দেখি, চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করে জানাবে, ফোন করে জানিয়ে না দিন। আমিও বলছি একটা সলিউশন আছে, যে ও একটা আলাদা বাসা নিতে পারে, ওখানে শুধু কাপড়রা থাকলো। ধরেন দীপাপু খুব বেশি রাগ করে আছে, বা এটা তো হয়ই যে মেয়েরা রাগ করে, অভিমান ভাঙাতে আপনি কি করেছেন? কি না করেছি, জীবনে কিছু করে নাই, কি না করেছি। একজন বলছে কি না করেছি আর আপনি বলছেন কি না কিছু করেছে, করেনি। কি না করাটা কি, আমি রেগে গেলে ও আরো দ্বিগুণ রেগে উনি ভাব ধরবে আর কি, যে ওরা ব্যাপারটা সব সময় তার উপর দিয়ে ওনার মেজাজ দেখাতে হবে যে উনি যে অন্যায় করছে ওটা ঢাকতে হবে সব না। সময় না। না একটু শুনি না কি করেছেন রাগ অনেক কিছু ভাঙাতে, করেছি অনেক কিছু, জীবনে। সে কি কি বলেন, তাইলে তো দীপাপু বলে শেষ করতে পারবো না। হ্যাঁ বলেন একটু। বলেন কি কি বলবো, করেছেন? মানে মনে করেন পোলাও রান্না করেছে, এগুলো কোনো রাগ ভাগানোর কিছু না। আপনি কি করেছেন সেটাই বলেন, জীবন থেকে নিয়ে বিশাল বিশাল লিস্ট, বিশাল ঘর ঝাড়ু এটা পাবলিকলি দিয়েছে কিভাবে বলবো বলেন? আমার মনে হয় ঘর ঝাড়ু দিয়েছে। মানে আপনি শুধু মুখেই বিশাল বলছেন, একটা এক্সাম্পল দিতে পারছেন না বললে পরে কি হয়ে যাবে, যেমন ধরেন আমি ধরেন ডায়মন্ডের নোজ পিন কিনে দিয়েছি, আমি ধরেন মানে এটা কি রাগ ভাঙানোর জন্য, ব্র্যান্ডের সানগ্লাস কিনে এটা দিয়েছি, কি অনেক অভিমান ভাঙানো, অভিমান করে আছে। নাকি উত্তর দেন না, রাগ ভাঙানোর জন্য নাকি তখন তো রাগ বিশেষ ছিল, অকেশনে? রাগ তো ছিল এই সময়, অকেশনের সময় রাগ ছিল, রাগ ভাঙানোর জন্য না, ওটা কি দুটো ব্যালেন্স করে রাগ ভাঙানো নাকি কোনো অকেশনে গিফট? বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানে একটা দিয়ে সব আর কি না।
আচ্ছা ঠিক আছে। দুটো দিয়ে ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, ভালোবাসি আগে কে বলেছিল? কেউ না। শেষ কবে ভালোবাসি বলা হয়েছে? মনে পড়ে না। আজকে একটু বলে দিন না। ঝগড়াটাই তো বেশি হয়, ওইটাই ভালোবাসা। সব সম্পর্কেই ঝগড়া থাকে, তো যেহেতু মানে রিসেন্ট ভালোবাসি বলা হয়নি, কবে বলা হয়েছে সেটাও মনে নেই। তো না, দর্শকদের আমার সামনে মনে আমি আছে একটু কবে বলি। বলেছি। আমি রিসেন্ট একটা নাটক করেছি ওর সাথে, ওইটার মধ্যে আমি বলেছি ওকে আমি খুব Dialogue আপনি ছিল কিন্তু মনে হয়। রিয়েল আর রিয়েল লাইফ মিলেমিশে একাকার করে ফেলছেন ভাইয়া। আলাদা খুব কম জায়গাতে হয় আসলে, বুঝছেন? আলাদা কবে নাটক করার করেছিলাম সুযোগ এরকম কম। ভালোবাসির নাটক ছিল ওই যে কোনটা? গত ঈদে করলাম না একটা, আমি তোমাকে খুব ভালোবাসি ভেবে বলি, তোমার একটা ডায়লগ ছিল। ও, আচ্ছা, ওটা তো ছিল মানে নাটকে, আর এখন কিন্তু তো এটা আমি নাটক সত্যি না। সত্যি বলেছি, তো আমি তো আর এখন- অভিনয় করিনি। আচ্ছা ঠিক আছে, এখন সত্যি সত্যি দর্শকদের সামনে আমরা একবার বলে দিই দুজনকে। গান একটা তালেই হবে। না, ভালোবাসি আপনাকে। দীপাপু, ভালোবাসি। হাউ সুইট। থ্যাংক ইউ। তো চলছে এরকম মানে টক ঝাল মিষ্টি সব মিলিয়েই সংসার জীবন, এবং এভাবে চলতেই থাকবে। ভাইয়া, দীপা খন্দকারের কোন দিকটা যদি একটু চেঞ্জ হতো আপনার জীবনযাপনটা একটু সহজ হয়ে যেত? মানে ধরেন আমি তো সুন্দর করে বললাম আর কি, বিষয়টা হচ্ছে যে কোনো একটা মন্দ দিক। মানে তার মানে ওনার জীবনযাপন খুব কঠিন আছে। দীপার মন্দ দিক বলাটা একটু কঠিন, কারণ যে ধরেন আপাত দৃষ্টিতে যেটা আমি মন্দ বলবো, সময় দেখা যাবে সেই জিনিসটা কোনো না কোনো ভাবে আমার জন্য ভালো হয়ে উঠেছে। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। জাস্ট 19 ইয়ার্স আমার অনেক সময় মনে হয়েছে যে দীপা এটা যদি না করতো, ওইটা আমার অনেক রিল্যাক্স হতো। কিন্তু আমি পরে দেখেছি যে ওইটা পরবর্তী সময়ে আমি বুঝতে পেরেছি না, দীপার ওইটাই ঠিক ছিল, যে আমি ওটা আমার জন্য ঠিক ছিল না। দেখেছেন কত ভেবেও একটা মন্দ দিক বের করা যাচ্ছে না। আমার জন্য একটু কঠিন এটা বলা আসলে আমার। দীপা আপু, কেন, যেগুলো বাসায় সারাদিন বলেন সেগুলো বলেন। সেগুলো বলে দেন যে এটা না করলে ভালো হতো। যেমন হচ্ছে আমি ওকে মানে ও প্রতিদিন গরুর মাংস খেতে চায়, যদি সেটা খেতে দিতাম তাহলে খুব ভালো হতো। এত স্ট্রিক্ট না হলে, বলেন কেউ গরুর মাংস খেতে চায়? ঠিকই বলেছে, হ্যাঁ, ঠিকই স্ট্রিক্ট না বলেছে হলে যে ভালো হতো, ভালোর জন্যই বলে। যে এত রুটিনের দরকার ছিল না বলেন এগুলা। তারপরে হচ্ছে যে ঘর ভরে যদি একটু ফ্লোরে সব কাপড় চোপড় জিনিসপত্র ছড়িয়ে রাখতে দিত, কি ভালো হতো, জীবনটা কত সহজ হতো। এগুলাই তো। কবি নীরব হয়ে গেছে। দীপা আপু, একটু ছোট্ট করে শুনি যে কোন দিকটা একটু চেঞ্জ হলে আপনার জন্য ভালো হতো? অনেস্টলি বলা একটু কঠিন, কারণ হচ্ছে ও হয়তো তখন ওর মনে হবে যে না এটা আমি ঠিকই করেছি, কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ওর একটু রিয়াকশনের ঝামেলা আছে। আমার কাছে যেটা মনে হয় এই বিষয়গুলো একটু যদি ও কন্ট্রোল করতে পারে তাহলে অনেক ভালো হয় আর কি। যেমন প্রায় সময় দেখা যায় যে আমি বাইরে গেছি, তারপর একটু পরে আমার ছেলে কান্না করতে করতে ফোন করবে যে বাবা আর ছেলে ঝগড়া লেগে গেছে, মানে এটা রেগুলার ঘটনা। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি হয়, মানে কিছুই না, খামাখাই ও হয়তো ছেলে একটা কিছু বললো ও খেপে গেল, বা ও একটা কিছু বললো ছেলে খেপে গেল, মানে এই সমস্ত ক্ষেত্রে যদি ওই যে আমি বললাম যে আমি খেপে গেলেও যেটা করে ও পাল্টা খেপে যায় বা ও আরো লাউড হয়ে যায়, সেটা না হয়ে যদি এইসব জায়গায় ও একটু টেকনিক্যাল হতে পারতো তাহলে মানে জীবনযাপন অনেক বেশি সহজ হতো। মাথায় রাখবেন বিষয়টি না, আগামীতে। আচ্ছা দীপাপু, শুধু রেগে গেলে আপনি বলেন নাকি না, সবসময়? আমরা আপনিই নরমালি বলেন? সবসময়ই দুজনকে আপনি করে বলি। ও, আপনি বলেন সবসময়? এটা ভালো তো বলা। এটা তুমি হয়নি কখনো? না, দারুণ ব্যাপার তো। যা মানে আমি এখন খেয়াল করলাম, ওভাবে কখনো খেয়াল করা হয়নি। অবশ্য দুজনের সাথে একসাথে বসাও হয়নি, আপুর আলাদা ইন্টারভিউ নেওয়া হয়েছে, ভাইয়ার আলাদা ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো এটা শুরু থেকে আপনিই ছিল, এখনো আপনি? আসলে ওই যে পরিচয়ের প্রথমে আমরা যে আপনি করে বলতাম, তারপরে তো বিয়ে হলো, ওইভাবে বিয়ের অনেক পরে আমরা নোটিস করেছি যে আমরা আসলে ওই আমাদের ফর্মাল যে পরিচয়ের পরে যেইভাবে অ্যাড্রেসিংটা ছিল সেভাবেই রয়ে গেছে। পরে মনে হলো এটাই তো ঠিক আছে, এটাতে তো সমস্যা হচ্ছে না কোনো। এমনটাই থাক, এভাবেই ভালোবাসায় দুজন থাকুক, আমরা সেটাই চাই। খুব আনন্দ নিয়ে বাঁচুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। সময়টা শেষ হয়ে আপনাকে গেছে। ধন্যবাদ, আপনার সাথে খুব ভালো লাগলো। ডিবিসিকেও ধন্যবাদ আমাদেরকে ঈদের এই প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ, ডিবিসিকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আপনারা বসে দেখেছেন এবং ঈদের আনন্দে থাকুন, ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন এতক্ষণ আপনারা দেখলেন। বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আশা করছি আপনাদের ঈদের আনন্দে একটু হলেও মাত্রা যোগ করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।